হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। আবার এসে গেছি একটা খুব সুন্দর ট্যুর গাইড নিয়ে, আর সেটা হলো সান্দাকফু সিরিজের। আপনারা অনেকজনই আমার সান্দাকফু ভ্লগ আর সিরিজ মানে পুরো প্লেলিস্টটা দেখেছেন, কিন্তু তারপরেও আমি অনেক সময় কমেন্টস দেখি যে আমি কি কোনো ট্যুর অপারেটরের সাথে গেছিলাম, এই যে প্ল্যানিংটা করলাম, গাড়ি বুকিং আর সবকিছু কি করে করলাম, তো অনেক এরকম কমেন্টস আসে। তো আমি ভাবলাম একটা নতুন ট্যুর গাইডই বানিয়ে দিই, তাহলে আপনারা ফুল ভ্লগগুলোও দেখতে পাবেন, আর তার সাথে যারা একদম শুধু গাড়ি বা হোটেলের এইসব ইনফরমেশন চান তাদের জন্য একটা রেডি ট্যুর গাইডও থাকবে। তো চলুন শুরু করা যাক আজকে সান্দাকফু ট্যুর গাইড। সান্দাকফু কোথায়? সান্দাকফু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে উঁচু জায়গা। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো সান্দাকফু যে জায়গাটা, একটা ভাগ পড়ে হলো আমাদের ভারতে, যেটা হলো ওয়েস্ট বেঙ্গলে, আর একটা ভাগ পড়ে নেপালে। তো আপনারা যখন সান্দাকফুতে যাবেন আপনারা কিন্তু সহজেই একবার নেপালে প্রবেশ করতে পারবেন, আবার ফিরে নিজেদের ভারতে চলে আসতে পারবেন। তার সাথে সান্দাকফুর স্পেশালিটি হলো অন্য জায়গা থেকে যেমন আমরা শুধু স্লিপিং বুদ্ধা রেঞ্জটা দেখতে পাই, এখানে কিন্তু সেটা না। এখানে যেমন দেখা যাবে স্লিপিং বুদ্ধা রেঞ্জ, খুব স্পষ্ট দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা পিক, আর তার সাথে এখান থেকে দেখা যাবে মাউন্ট এভারেস্টের পিক। সান্দাকফুর উচ্চতা হলো 11,930 ফিট। এখানে পরে এই যে এরিয়াটা যেটা ক্রস করে আমরা সান্দাকফুতে পৌঁছাবো সেটা হলো সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, যেখানে কিন্তু রেড পান্ডা খুব ফেমাস, আর ভাগ্য ভালো থাকলে আপনারা কিন্তু রেড পান্ডাও দেখতে পারেন। এই যে সিঙ্গালিলা রিজ, যেখানে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক আছে, এখানে কিন্তু সান্দাকফু ফালুত ট্রেকটা খুবই ফেমাস। অনেকজনই কিন্তু মানেভাঞ্জন থেকে ট্রেক শুরু করে আর ট্রেক করে চলে যায় টংলু, তুমলিং, সান্দাকফু, ফালুত, যেখানে ট্রেক করতে করতে আপনারা একবার যাচ্ছেন নেপালে, আবার চলে আসছেন ইন্ডিয়াতে। খুবই একটা মজার জায়গা। তার সাথে এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের রোডোডেনড্রন ফুল। অবশ্যই যেহেতু এটা বর্ডার এরিয়া, তাই জন্য এখানে একটা মিক্স অফ কালচার পাবেন নেপালের অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ভারতের। আপনারা যদি আমাকে জানেন এখানে যাওয়ার বেস্ট সময় কোনটা, আমি নিজে গেছিলাম মে মাসে, আর আমি বলবো এপ্রিল থেকে মে সান্দাকফুতে যাওয়ার বেস্ট সময়, কারণ যে সান্দাকফু খুবই ঠান্ডা, আর ওই এপ্রিল আর মে মাসে যখন কলকাতায় এত গরম পড়ে তখন কিন্তু বেস্ট হবে সান্দাকফু যাওয়া। আমি মে মাসে গিয়েও বলতে পারি সান্দাকফুতে মারাত্মক ঠান্ডা ছিল। তাছাড়া আমাদের সব সময়ের মতন স্লিপিং বুদ্ধা দেখার বেস্ট টাইম হলো অক্টোবর থেকে ডিসেম্বর, ওই পুজোর পরপর বা পুজোর সময়। তো আমি বলবো যারা ওই ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ, ওইটা এক্সপিরিয়েন্স করতে চান আপনারা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যেতে পারেন। সান্দাকফুতে স্নো ট্রেক কিন্তু খুবই পপুলার, অনেকজনই এই বরফ দেখতে যায়, কারণ যে সান্দাকফু পুরো এখন ঢাকা থাকে বরফে। কিন্তু বুঝে সুঝে, কেন যে যেমন হাই অল্টিটিউড 11,900 ফিট, ওরমই কিন্তু ঠান্ডা এখানে মারাত্মক। আর প্রতি বছর না হলেও মাঝে সাঝেই কিন্তু শীতকালে এরকম শোনা যায় যে ওখানে ট্যুরিস্ট গেছে অক্সিজেন কম হওয়ার কারণে, আর তার সাথে ঠান্ডা হওয়ার কারণে কিন্তু শরীর খুব খারাপ করে গেছে। তাই জন্য এই সবগুলো একটু মাথায় রেখে প্ল্যান করবেন। বাচ্চাদের নিয়ে গেলে বা বয়স্ক মানুষকে নিয়ে গেলে আমি সাজেস্ট করব বেস্ট টাইমিং হলো এপ্রিল থেকে মে সান্দাকফু যাওয়ার জন্য। সান্দাকফু পৌঁছাবেন কিভাবে? অবশ্যই সব থেকে প্রথমে আপনাদেরকে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি বা এনজেপি। আমাদের ট্রেন কনফার্ম হয়নি, তাই জন্য আমরা নিয়েছিলাম বাস। আমরা নিয়েছিলাম WBTCর বাস, যেটা এসপ্ল্যানেড থেকে ছাড়ে 6:45 সন্ধ্যেবেলা। এক একজনের টিকিটের ভাড়া পড়েছিল 1355 রুপিস এসি বাস। আর ওই সন্ধ্যে 6:45 নাগাদ ছাড়বে, পরের দিন সকালবেলা 6টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ড। শিলিগুড়ির থেকে এবার কিভাবে পৌঁছাবেন সান্দাকফু? প্রথমত আমাদেরকে পৌঁছে যেতে হবে মানেভাঞ্জন। মানেভাঞ্জনের জন্য আমি ওখানে অনেক দরদাম করেছিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, কিন্তু মারাত্মক গাড়ি ভাড়া বলছিল গাড়ি ভাড়া ওই 5,000-6,000, যেটা অনেক বেশি। তাই জন্য আমি ভাবলাম যে প্রথমে ঘুম পর্যন্ত চলে যাই, ওখান থেকে তারপরে অনেক গাড়ি পাওয়া যায় মানেভাঞ্জন পর্যন্ত। তো ঘুম পর্যন্ত যাওয়ার জন্য আমরা নিয়েছিলাম শেয়ার গাড়ি শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকেই, যেখানে এক একজনের ভাড়া পড়েছিল 250 টাকা, 250 রুপিস। ওই সকাল 6:30 নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে, আর আমরা ঘুম স্টেশন পৌঁছে গেছিলাম ওই 9টার আগে। এবার আপনাদের খোঁজ করতে হবে আর একটা গাড়ির, যেটা আপনাদেরকে নিয়ে যাবে মানেভাঞ্জন। তো তাই জন্য আমি রিজার্ভ করলাম একজনের সাথে গাড়ি, যিনি আমাকে আইটেনে গাড়ি করে আমাদের 3 জনকে নিয়ে যাচ্ছিল ঘুম থেকে মানেভাঞ্জন। প্রথমে অনেক বেশি বলেছিল 2,000-1,700, আমি তারপরে 1,500তে মেনেছিলাম। এবার হলো মেন গল্প। মানেভাঞ্জন পৌঁছানোর পর যখন আপনারা এই গাড়ি ছেড়ে দেবেন, কিভাবে গাড়ি পাবেন সান্দাকফুর জন্য।
সবাইকে রিকোয়েস্ট করব এই পার্টটা খুব ভালোভাবে শুনতে, যাতে আপনাদেরও খুব সুবিধা হয়। সান্দাকফুতে কিন্তু শুধু বোলেরো আর ল্যান্ড রোভার যায়, তাই জন্য ওটাকে বলা হয় দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স। ওখানে গিয়ে আপনারা দেখবেন সিঙ্গালিলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ওখানে যাবেন, ওখানে দেখবেন লাইন আছে ট্যুরিস্টদের, ওখানে কিন্তু ওনাদের রেট কার্ড আছে, ওই রেট কার্ড অনুযায়ী কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে, এখানে কোনো দরদাম চলে না। এবারে আমাদের প্ল্যানটা বলবো, যেটা হলো সবার জন্য আইডিয়াল প্ল্যান। সেটা হলো প্রথম রাত গিয়ে আপনারা টংলু বা তুমলিং এ থাকলেন, পরের দিন আবার চলে গেলেন সান্দাকফু, ওখানে থাকলেন, দিয়ে নেক্সট ডে রিটার্ন করলেন। প্রথম দিন আপনারা যখন মানেভাঞ্জান থেকে টংলু বা তুমলিং যাচ্ছেন, সেদিন গাড়ির ভাড়া পড়বে 1500 টাকা। কিন্তু এটাতে কিন্তু ড্রাইভার দাদা থাকছে না, ড্রাইভার দাদা আপনাদেরকে ড্রপ করে উনি ওনার মতন ফেরত চলে আসবেন। সেদিনটা আপনারা টংলু বা তুমলিং এ থাকলেন, নিজেদের মতন হেঁটে ঘুরলেন, অপূর্ব সুন্দর দুটো জায়গা। এরপরে দাদাকে কিন্তু টাইমিং দিয়ে দেবেন, কারণ যে তার পরের দিন সকালে এসে দাদা আপনাদের পিক আপ করবে সান্দাকফু নিয়ে যাওয়ার জন্য। তো এই যে আবার উনি মানেভাঞ্জান থেকে যাবেন, মানে আপনাকে টংলু বা তুমলিং থেকে পিক আপ করে সান্দাকফুতে পৌঁছাবেন, তার জন্য ভাড়া পড়বে 5500 রুপিস। আর যেই তো উনি সান্দাকফুতে ওভারনাইট স্টে করছেন, তার জন্য ভাড়া পড়বে 1500 রুপিস। তাহলে টোটাল কত হচ্ছে? প্রথম দিন টংলু বা তুমলিং এর জন্য 1500 রুপিস, তারপরে সান্দাকফু আপ অ্যান্ড ডাউনের জন্য হলো 5500 রুপিস, আর ড্রাইভার দাদার নাইট স্টের জন্য হলো 1500 রুপিস। তো আপনাদের টোটাল পড়বে এই পুরো গাড়ি ভাড়াতে 8500 রুপিস। আমি এই যে রেটটা বললাম, এইটা ছিল 2024-এ আর 2025-এ। আপনারা যারা 2026-এ সান্দাকফু যাবেন, অবশ্যই গিয়ে রেট কার্ডটা চেক করে নেবেন। মানেভাঞ্জান থেকে যখন গাড়ি ছাড়বে, একটা কাউন্টার আছে, ওখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। একজন কাউন্টারে গেলেই হবে, নাম, কোথার থেকে আসছেন, কোথায় যাচ্ছেন, কন্ট্যাক্ট নাম্বার, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, তার সাথে হোটেল বুকিং। মনে করুন আমরা যাচ্ছিলাম তুমলিং আর সান্দাকফু, তো ওখানে যে হোটেল, কোন হোটেলে আমরা থাকছি, ওইগুলো আমাকে লিখে দিতে হয়েছিল। তার সাথে লাগবে আধার কার্ডের জেরক্স, আর লাগবে 10 রুপিস। এরপর একটু এগোনোর পরই আসবে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের একটা এন্ট্রেন্স এরম করা থাকবে, আর ওখানে আবার আইডি কার্ড দেখাতে হবে। আর এখানে একটা টোকেন মানি নেবে, অ্যাডাল্টসদের পড়বে 20 রুপিস, আর বাচ্চা 18-র নিচে যারা আছে তাদের পড়বে 10 রুপিস। এরপর যে জার্নিটা, ওটা তো অপূর্ব সুন্দর, ওটা বলে বোঝানো যায় না, তার জন্য আপনাদের জায়গাটায় যেতে হবে। তুমলিং বা টংলু যাওয়ার পথে প্রথম স্টপ পড়বে চিত্রে, খুবই সুন্দর জায়গা, এখানে আপনারা ঘুরে দেখতে পারেন। আর তারপর স্টপ দেওয়া হবে মেঘমাতে, যার উচ্চতা হলো 2600 মিটার। এখানে আছে একটা মনেস্ট্রি, যেটা নেপালে পড়ে, কিন্তু অবশ্যই আপনারা গিয়ে দেখতে পারেন, আর তারপরে চলে আসতে পারেন ভারতে। আমি এখন নেপালে, ভাবতে পারছেন এইটা নেপাল, আর জাস্ট এক পা বেরোলে ফেন্সের থেকে ওইদিকে হলো ইন্ডিয়া। তারপরে আপনারা পৌঁছে যাবেন টংলু। টংলুর উচ্চতা হলো 3070 মিটার। ঘুরে দেখবেন জায়গাটা, আর যারা এখানে রাতে থাকবেন তারা অবশ্যই এখানে আপনাদের ড্রপ হবে, আর ড্রাইভার দাদা ফিরে যাবে। আমরা যাচ্ছিলাম তুমলিং, তাই জন্য আমাদের টংলুতে স্টপ দিয়েছিল, যেখানে পোখরিটা দেখলাম, আর দিয়ে গাড়িতে উঠে পড়লাম তুমলিং পৌঁছানোর জন্য। আমরা ফাইনালি পৌঁছেছিলাম তুমলিং, আর তুমলিং এর উচ্চতা হলো 2970 মিটার অ্যাবভ সি লেভেল। এখানে আমরা ছিলাম শেখার লজে, যেটা হলো তুমলিং এর সব থেকে পুরনো হোটেল, আর তার সাথে এটা পড়ে নেপালে। তো রাতটা আমরা কাটিয়েছিলাম নেপালে। বেশিটা প্রপার্টি হলো ভারতে, মাঝখানে একটু ছোট্ট বর্ডার। আমাদের যে হোটেলটা, সেটা হলো শিখার লজ, সেটা কিন্তু নেপালে পড়ে। শিখার লজে ভাড়া কত, অ্যাকোমোডেশন আর তার সাথে খাওয়া দাওয়া, পৌঁছে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, পরের দিনের ব্রেকফাস্ট, সবকিছু নিয়ে পার পারসন হলো 1600 রুপিস। স্ক্রিনে শিখার লজের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম, আপনারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। পরের দিন সকালে দাদা চলে আসবেন সান্দাকফু পৌঁছানোর জন্য। এবারে আমরা প্রবেশ করব একদম ডেন্স ফরেস্টে, সেটা হলো সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। আর এখানে এন্ট্রেন্সে কিন্তু আপনাদের থেকে টাকা নেওয়া হবে। গাড়ির ভাড়া পড়েছিল 480 রুপিস, আমাদের এক একজনের ইন্ডিভিজুয়ালের ভাড়া পড়েছিল 200 টাকা করে। পথে দেখে নেবেন কালাপোখরি, যেটার উচ্চতা হলো 3186 মিটার অ্যাবভ সি লেভেল। আর কালাপোখরি পর্যন্ত তো রাস্তা শুরু হলেও ভালো ছিল, আর এরপর থাকবে একদম নড়বড়ে বাজে রাস্তা। এইটাই আমি লক্ষ্য করেছিলাম যে এই রুটটাতে পথে যেতে যেতে যে কতবার টোকেন আর টিকিট কিনতে হচ্ছে। তো এবার যে টিকিটটা, সেটা হলো রুরাল মিউনিসিপ্যালিটির থেকে, যেটা পার পারসন পড়বে 50 রুপিস। ফাইনালি আমরা পৌঁছালাম সান্দাকফু, যেখানে আমরা ছিলাম সানরাইজ হোটেলে, যেটা হলো সান্দাকফুর সব থেকে পুরনো হোটেল, আর তার সাথে সব থেকে উঁচুতে। আর ঠিক তুমলিং এর মতন সান্দাকফুর কটা অংশ পড়ে নেপালে, আর কটা অংশ পড়ে ইন্ডিয়াতে। সানরাইজ হোটেলটা পড়ে নেপালে, তাই জন্য আমরা রাত কাটিয়েছিলাম নেপালে।
সানরাইজ হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। এবার এখানে ভাড়া কত, ফুড তার মানে পৌঁছে লাঞ্চ, সন্ধ্যেবেলার স্ন্যাক্স, রাতের ডিনার আর অবশ্যই সকালে ব্রেকফাস্ট আর তার সাথে রুম, এই সব কিছু পড়বে 1900 রুপিস পার নাইট পার পারসন। সূর্য অস্ত যাওয়ার আগে ঘুরে ফেলুন সান্দাকফু। ওখানে একটা হাইয়েস্ট পয়েন্ট আছে, আপনারা চাইলে ওটাতে উঠতে পারেন। আশেপাশে ঘুরে দেখুন আর ভিউটা এনজয় করুন। সানরাইজ দেখার জন্য আমরা কিন্তু ভোর 4:40 উঠে গেছিলাম। আমাদের কোথাও যেতে হবে না, কারণ যে সানরাইজ হোটেলটা হলো সব থেকে উঁচুতে। তার সাথে এই হোটেলটার স্পেশালিটি হলো ছাদটা এমনভাবে বানানো যাতে ইজিলি এখান থেকে দাঁড়িয়ে সানরাইজটা দেখা যায়। চলুন আপনাদেরকে ফট করে দেখিয়ে দিই যে মে মাসে কি সুন্দর আমরা দেখতে পেয়েছিলাম স্লিপিং বুদ্ধা আর তার সাথে মাউন্ট এভারেস্ট। যেই পর্বতটাকে বলা হয় বুদ্ধার মাথা, সেটা হলো কুম্ভকর্ণ। তারপর আছে কোকতাং আর রাথং। মাঝখানে আসতে না আসতে পড়ে যায় কাব্রু সাউথ অ্যান্ড নর্থ। আর যেটা সব থেকে উঁচু মাঝখানের পাটটা যেটাকে বলা হয় পেট, ওইটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হলো পৃথিবীর 3য়তম সব থেকে উঁচু পর্বত। আর কাঞ্চনজঙ্ঘা পর্বতের উচ্চতা হলো 8586 মিটার্স অ্যাবভ সি লেভেল। আর বুদ্ধার পায়ের দিকে আসতে না আসতেই পড়ে যাচ্ছে গোয়েচা আর পান্ডিম। সান্দাকফু ট্রেকের আর একটা স্পেশালিটি হলো যে এখান থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায়। যেদিন আপনারা সানরাইজ দেখলেন সেদিন অবশ্যই করবেন ব্রেকফাস্ট। ওখানে ব্রেকফাস্ট স্প্রেড দেয়া থাকবে। ব্রেকফাস্ট করে অবশ্যই এসে যাবে দাদা, আর দিয়ে আপনাদেরকে উনি নিয়ে চলে যাবেন মানেভাঞ্জন। মানেভাঞ্জন থেকে ফেরাটা পুরোপুরি আপনাদের দায়িত্ব, যেমন আমাদের দায়িত্ব ছিল। ওইরকম আমরা একটা ছোট্ট গাড়ি বুক করেছিলাম, কারণ যে আমরা কিন্তু শিলিগুড়ি ফেরত যাচ্ছিলাম না। আমরা ভেবেছিলাম আরো ঘুরবো আর চলে যাব লেপচা জায়গা, যেটা দর দাম করে ভাড়া পড়েছিল 800 রুপিস। মানেভাঞ্জনে নামার পর ওখানে অনেক গাড়ি থাকে যেখানে দরদাম করে আপনাদের যেখানে ইচ্ছা ওখানে চলে যেতে পারেন। চাইলে আপনারা শিলিগুড়ি ফেরত চলে যেতে পারেন বা অন্য কোনো পাহাড়েও যেতে পারেন। আমরা গেছিলাম লেপচা জায়গাত। তো এই রইলো আপনাদের জন্য সান্দাকফু ট্যুর গাইড। সাথে এটাও বলে দিই, আমি আবারও বলবো, সান্দাকফু ঘোরার জন্য কোনো ট্যুর অপারেটরের দরকার নেই। আজ আপনাদের যেই পুরো ট্যুর গাইডটা আমি জানালাম সান্দাকফু নিয়ে, মনে রাখবেন এটা কিন্তু আমি নিজেই প্ল্যান করেছিলাম আর এক্সিকিউট করেছিলাম, কোনো ট্যুর অপারেটরের সাথে যাইনি। আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যাওয়ার আগে এটাই বলবো, মেরি ক্রিসমাস। হোপ আপনাদের বড়দিন যেন খুব খুব ভালো কাটে। আবার নতুন বছরও আসছে, আশা করি আপনাদের নতুন বছরও খুব ভালো কাটবে আর আপনারা অনেক ঘুরবেন। আর আমার ব্লগসগুলো দেখে আমি যে জায়গাগুলো গেছি ওইগুলোতে যাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। যাওয়ার আগে এটাই বলবো, ভিডিওটা লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।